যে কোনো একটা জায়গাটা খোলা পেলা হবে এবার ঠিক আছে কি বলে বলেন ব্যাস। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 8ই আগস্ট আমরা হাতিবাগান নবীন পল্লী আমাদের এই বছরে 2025 সালে বিষয় ভাবনা রিভিল করতে চলেছি, মানে প্রকাশ করতে চলেছি। কেন 8ই আগস্ট? এই 8ই আগস্ট আমাদের থিমের সঙ্গে এই 8ই আগস্টের একটা সম্পর্ক আছে। এবছর আমাদের যেটা বিষয় ভাবনা সেটা হচ্ছে ভারতবর্ষের ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে মহাত্মা গান্ধী যে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের পটভূমিকায় নারীদের আত্মত্যাগ বা নারীদের কি ভূমিকা ছিল সেই নিয়েই আমাদের এই বছরের বিষয় ভাবনা। সেই জন্য আমরা এই 8ই আগস্ট দিনটাকে বেছে নিয়েছি, যে দিন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সমগ্র ভারতবাসী আপামর জনসাধারণ সেই আন্দোলনে সাড়া দিয়েছিল। আমরা পরবর্তী অংশে যাব, তার আগে আমি আমাদের চিফ অ্যাডভাইজার প্রিয়দর্শিনী এখানে রয়েছে, আমি প্রিয়দর্শিনীকে থিম নিয়ে কিছু বলতে অনুরোধ। নমস্কার। খুব সংক্ষেপে বলবো যে দুর্গা পুজো, আমরা দুর্গা পুজোর কনসেপ্টটা যখনই আমরা ভাবি, প্রথমে একটাই উপলব্ধি হয় যে দুষ্টের দমন সৃষ্টির পালন। এবং আমাদের যে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমাদের বহু স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান কোথাও গিয়ে কিন্তু দুষ্টের দমন সৃষ্টির কারণ আমাদের স্বাধীনতায় প্রতিফলিত হয়েছে। আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের যারা নারী স্বাধীনতা সংগ্রামী, এবং এমন বহু নাম যেই নাম হয়তো কালের নিয়মে কোথাও একটু বিলীন হয়ে পড়েছে, আজকের প্রজন্ম হয়তো সেই নামগুলির সম্বন্ধে অবগত নয়, বা তাদের যে আত্মত্যাগ বা আত্মবলিদান বা কোন রকম সামাজিক প্রেক্ষাপটে ছদ্মবেশে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া, কিন্তু সমানভাবে এই যে মা দুর্গা দুর্গতি নাশিনী, যেভাবে অসুর দলনী না অসুর দলন করে শান্তি এনে দিয়েছিলেন, ঠিক তেমন ভাবেই এই সকল নারী স্বাধীনতা সংগ্রামীরা তারা এই ভারত ছাড়ো আন্দোলনকে আরো বেশি বলিষ্ঠ করে তুলে তাদের নিজেদের আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই বহুমূল্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই এই দুর্গা রূপিণী নারী স্বাধীনতা সংগ্রামীদের অবিস্মরণীয় করে রাখা নবীন পল্লীর সংকীর্ণ অলিতে গলিতে, এটাই এই বছরে আমাদের ভাবনা চিন্তা। আমি প্রথমে বাংলায় এই ভাবনা চিন্তা সম্বন্ধে বিস্তীর্ণ ভাবে বলতে বলবো আমাদের ইকুদাকে, এবং তারপরে আমাদের অন্যান্য মিডিয়াদের জন্য, এবং যাতে গোটা ভারতবর্ষে তথা বিশ্বে, যেহেতু আজকের দিনে দুর্গা পুজো একটি আর্ট অ্যান্ড কালচারের বিশ্বের মঞ্চে একটি শ্রেষ্ঠ আসন লাভ করেছে, তাই ইংরাজিতেও আমি আমাদের ভাবনা সম্বন্ধে পড়ে আপনাদের জানাবো। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী। হ্যালো হ্যালো আপনারা জানেন এই 1942-এর যেটা ভারত ছাড়ো আন্দোলন, সেটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় এটা ছিল আমাদের স্বাধীনতা পাওয়ার আগে শেষ একটা বড় গণ আন্দোলন। শুধু গণ আন্দোলন বলবো না, এটাতে ভারতবর্ষের আপামর জনসাধারণ, শুধু পুরুষরা নয়, নারীরাও ভীষণভাবে অংশগ্রহণ করেছে। সেই জন্য আমাদের মূল বিষয় ভাবনাটা কি সেটা আগে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় 1942-এর ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর শুরু করা একটি গণ আন্দোলন।
আমরা একটা কথা খুব শুনেছি, ইংরেজ ভারত ছোড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। এটা ছিল এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্লোগান। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজদের ভারত থেকে উৎখাত করে পূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এটাই ছিল সবথেকে বড় জাতীয়তাবাদী সংগ্রাম। 1942 থেকে 44 ব্রিটিশ কর্তৃপক্ষের নিষ্ঠুর দমনপীড়ন নীতিকে উপেক্ষা করে সাধারণ মানুষের রক্তক্ষয়ী এই সংগ্রাম 200 বছরের ব্রিটিশ শাসনের ভিতকে একদম নাড়িয়ে দেয়। ব্রিটিশ উপনিবেশ শক্তি এর ঠিক 3 বছর বাদে আমাদের পূর্ণ স্বাধীনতা দিতে বাধ্য হয়। এই ভারত ছাড়ো আন্দোলনে নারীদের স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় যোগদান ইতিহাসের পাতায় এক অনন্য নজির সৃষ্টি করে গেছে। অরুণা আসফ আলী থেকে উষা মেহতা ছিলেন প্রথম রেডিও জকি, আমি বিস্তারিতভাবে পরে আসব। অরুণা আসফ আলী থেকে উষা মেহতা, মাতঙ্গিনী হাজরা থেকে কুমুদিনী ডাকুয়া, কনকলতা বড়ুয়া থেকে তিলেশ্বরী বড়ুয়া 12 বছরে শহীদ হয়েছিলেন, সর্বকনিষ্ঠ শহীদ। ভোগেশ্বরী ফুকাননী থেকে শশীবালা দাসী, এইরকম হাজার হাজার নারীরা কেউ 1942-এর এই ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন, আবার কেউ বা শহীদ হয়ে দেশের প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধাকে উজাড় করে দিয়েছে। আমাদের কাছে এনারাই প্রকৃত দুর্গা, যারা দেশের স্বার্থে উপনিবেশ অসুর শক্তিকে পরাস্ত করতে দেশের হয়ে ত্রিশূল ধরেছে। তাই আসুন না আমরা সবাই মিলে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সেই সব জানা আর অজানারূপী দুর্গাদের স্মরণ করি, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তবেই তো সার্থক হবে আমাদের এই মাতৃ আরাধনা। থ্যাংক ইউ। ওভার টু ইউ। হাতিবাগান নবীন পল্লীর এবছরের থিম, দিস ইয়ার্স থিম ইজ আমাদের দেশ আমাদের দুর্গা, our country our Durga. As World War II gripped the world, Mahatma Gandhi started the iconic Quit India movement with an aim to uproot the British Empire from India. Echoes of Angrez Bharat Choro, Karenge Ya Marenge echoed across the country. The Quit India movement was the largest organized national movement to gain freedom from the British since the Sepoy Mutiny of 1857. The movement against the atrocities of the British Empire, which lasted from 1942 to 1944, the movement, that is, shook the 200-year-old British Raj to its very core. 3 years after the Quit India movement ended, the British were forced to leave the country as India gained its much-awaited independence in the year of 1947. A massive feature of the Quit India movement was the spontaneous participation of women across the country from all strata of society. Now please note that this is the time and age that we are talking about, where women were not allowed to come to the forefront. Names like Aruna Asaf Ali, Usha Mehta, Matangini Hajra, Kumudini Dakua, Konoklata Borua, Tileshwari Borua, Bhogeshwari Putnani, Shoshibala Dashi were just a few among the thousands of women who played a key role in causing massive headache in the upper echelons of the British Empire. While some of them were imprisoned, many also laid their lives for the love of their country. For us Indians, these women are the real embodiment of Goddess Durga. Like Ma defeated the evil Mahishasura, these women took up arms to defeat the evil British Empire for the sake of our country, for the sake of our motherland. So come, let's celebrate the several known and several unknown women of the 1942 Quit India movement, who were the unsung heroes of India's freedom struggle. Let us honor the women who, embodying Goddess Durga, have sacrificed their lives for the nation. Only then will our worship of Durga Durgotinashini Ma Durga be truly meaningful. এরপরে আমার বাঁদিকে রয়েছে আমাদের এবছরের শিল্পী অভিজিৎ ঘটক।
আমি অভিজিৎ ঘটককে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। খান্না এই অঞ্চলটায় আমার পুজো করতে আসা দ্বিতীয় বছর। এর আগে আমি 2018 সালে নবীন প্রকাশ স্ট্রিটে ঘুরেছিলাম। তো নবীন পল্লীতে আমার এবছর প্রথম। তো বছরের শুরুতেই যখন আমি যখন ডিসাইড হয় আমি করছি পুজোটা, তো তখন থেকেই দীপ্তদা আমরা মিলে এই বিষয়টা নিয়ে আমরা প্ল্যানিং করেই ফেলেছিলাম এবং দীপ্তদার দায়িত্বে আসে যে এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করা, আর আমার দায়িত্ব এটাকে তার এক্সিকিউশন জায়গাটাকে নিয়ে যাওয়া। তো অ্যাজ অ্যান আর্টিস্ট আমি ওই স্পেসটাকে, যেহেতু আমার কাছে স্পেসটা নতুন, ওই জায়গাটা আমার নতুন, তো আমি একটা ইনফরমেটিভ জায়গা থেকেই বিষয়টাকে ধরার চেষ্টা করছি এবং একটা পোস্টমডার্ন একটা প্র্যাকটিস, একটা পোস্টমডার্ন জায়গা থেকে আমি ইন্সপিরেশনের জায়গাগুলো ধরার চেষ্টা করছি। যেমন রিসার্চের অংশ ধরেই দীপ্তদা বলল যে আমাদের দেশ আমাদের দুর্গা, এই যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র আমরা 1942 ওই সময়টাকে ধরে কাজ করছি নয়, আমরা কিন্তু এটা 2025-এ দাঁড়িয়ে একই রকমভাবে প্রাসঙ্গিক এই বিষয়টা। তার কারণ আমরা পথ চলতি আমাদের ঘরে আমাদের বাইরে আজও বহু দুর্গারা বেঁচে আছেন যারা কিনা সেই একই রকমভাবে লড়াই করছেন। তো সেইভাবেই আমরা একটা সমসাময়িক বা কন্টেম্পোরারি একটা জায়গা থেকে আমরা একটা বিষয়কে লিঙ্ক করছি 1942-কে ধরে। তো আমার সাথে এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য কলকাতায় প্রথম গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছত্রপতি দত্ত, উনি আমার সাথে কোলাবোরেট করছেন। তো এটা ফার্স্ট টাইম দুর্গাপুজোতে, এর আগে মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে এই ধরনের কোলাবোরেশন আর্ট এক্সিবিশন শো প্র্যাকটিস হয়েছে, কিন্তু কলকাতা দুর্গাপুজোতেই ফার্স্ট টাইম। এবং আমরা খুব প্রাউড যে ছত্রদাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। উনি আজকে ওনার কলেজে আজকে এক্সাম বলে আসতে পারলেন না, তো ওনার একটা কাজ আমরা আমাদের গোটাই প্রজেক্টটার মধ্যে আমরা স্পেশাল এক্সিবিট করছি এবং প্রতিমাটাও আমি করছি। প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব দেখা যাবে এবং এটুকু বলছি যে প্রতিমা এবছর নবীন পল্লীতে গোটা কলকাতাবাসী দেখতে চলেছে, সেটা একটা টাইম পিরিয়ডকে আবার রিসাইকেল করে বা একটা স্মৃতিমন্থনের জায়গা থেকে আমি প্রতিমাটাকে আবার ধরছি একটা নতুনভাবে, কিন্তু একটা সময়কে ধরার চেষ্টা করছি, সেটা মানুষ উপলব্ধি করতে পারবে। আর বিশেষ কিছু বলার নেই, বাকিটা আপনারা আসুন সবাই। আর আমার এই কাজটা একটা বিরাট একটা অংশ হচ্ছে লাইট। তো লাইটে আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দেব। তো আমি এটুকুই বলবো, আপনারা সবাই আসুন। একটা ইনফরমেটিভ একটা জায়গা থেকে আমরা কাজটা করছি, কারণ আমরা হয়তো যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় বা নারীদের বলতে আমরা মাতঙ্গিনী হাজরা আর ঝাঁসি রানী লক্ষ্মীবাই এতে সীমাবদ্ধ হয়ে যাই। তার বাইরেও বহু নারীর নাম উঠে আসছে, যেটা কিনা আমরা রিসার্চ করতে গিয়ে আমরা পাচ্ছি। হ্যাঁ, সেটা আসুন, তাদের কন্ট্রিবিউশনটা আপনারা এই কাজের মধ্যে দিয়ে দেখুন। তো আশা করব আপনারা সবাই আসবেন এবং একটা ভালো কাজ আপনাদের সামনে আমি এই নবীন পল্লীর মধ্যে দিয়ে আমি এক্সিকিউট করব। ধন্যবাদ। এরপরে আমি আপনাদের যেটা অভিজিৎ বলল সেই রেসটা নিয়েই বলি। আমাদের পশ্চিমবঙ্গে 1942-এর এই সময়টায় একটা তাম্রলিপ্ত জাতীয় সরকার বলে একটি সরকার তৈরি হয়েছিল। এরকম শুধু আমাদের এখানে নয়, ভারতবর্ষের উত্তরপ্রদেশের সাতারায় হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল, উড়িষ্যায় হয়েছিল, এরকম বিভিন্ন জায়গায় জাতীয় সরকার হয়েছিল। কারণ তখন গান্ধীজি জেলে, সরদার বল্লভভাই প্যাটেল জেলে, সবাই জেলে, তো সেই জন্য বিভিন্ন জায়গায় এরকম একটা সরকার গঠন করার প্রচেষ্টা হয়েছিল এবং তার মধ্যে নারীদের যোগদান ছিল। যেরকম আমি আপনাদের বলছি, ভগিনী সেনা বলে একটি অর্গানাইজেশন ফর্ম হয়েছিল ঠিক এই সময়, এবং তার নেতৃত্বে ছিলেন সুবোধবালা কুইতি বলে একজন। আমরা হয়তো জানি, আমি জানি না, এটা বলাটা আমার ধৃষ্টতা, কিন্তু এই সুবোধবালা কুইতি কে ছিলেন, তার জীবনটা কেমন ছিল, তিনি স্বাধীনতা সংগ্রামে তার কন্ট্রিবিউশনটা কি, এটা আমরা চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরা। যেরকম উষারানী দেবী বলে একজন মারা গিয়েছিলেন এই আমাদের এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনেই, তার কথা আজ অব্দি এখনো কেউ জানে না। এবার যদি আমি চলে আসি নর্থ ইস্টে, মানে আসামে, এখানে একটা মৃত্যু বাহিনী তৈরি হয়েছে এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময়। সেখানে ঢেকিয়াজুলি বলে একটা স্টেশন, মানে পুলিশ স্টেশন ছিল। সেই ঢেকিয়াজুলি পুলিশ স্টেশনটা দখল করতে গিয়ে বহু নারী তারা শহীদ হয়েছিল, তাদের নাম আমরা অনেকেই জানি। সেই রকম সেখানে আমি আপনাকে যদি কয়েকটা নাম বলি, যেরকম ধরুন কনকলতা বড়ুয়া,
কনকলতা বড়ুয়া 17 বছর বয়সে শহীদ, আসামের গহপুর থানা দখল করতে গিয়ে পুলিশ মাথায় গুলি করে দেয়। এবারে আমরা আসছি ভোগেশ্বরী ফুকাননি, 57 বছর বয়সের একজন মহিলা। তিনি যাচ্ছিলেন একটা শান্তিপূর্ণ মিছিলে, সঙ্গে ছিল তার মেয়ে। সেই মেয়ের হাত থেকে ব্রিটিশ অফিসার, তার নাম ছিল ফিনিক্স, তিনি হাত থেকে পতাকাটা কেড়ে নিয়ে পতাকাটা মাটিতে ফেলে দেন। ভোগেশ্বরী ফুকাননি তখন সেই পতাকাটা তুলে নিয়ে পুলিশের চোখে আঘাত করে। সেই পুলিশ ফিনিক্স তখন দাঁড়িয়ে তার কপালে গুলি করে দেয়। তিনি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান। এরকম অনেক আছে, অনেক নারী আছে। 12 বছর বয়সের তিলেশ্বরী বড়ুয়া মাত্র 12 বছর বয়সে শহীদ হয়েছিলেন। আপনারা ভাবতে পারেন 12 বছর বয়স মানে ক্লাস 6 কি 7-এ পড়া একটা মেয়ে। সে ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে একটা থানা দখল করতে চলে যাচ্ছে এবং পুলিশ তাকে গুলি করে দিচ্ছে। এরকম অনেক আছে। মানে ধরুন, যেরকম আরো একজনের নাম বলছি, খাহুলি দেবী প্রেগনেন্ট অবস্থায়, অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশ তাকে গুলি করে দেয়। তিনিও ওই ঢেকিয়াজুড়ি থানা দখল করতে গিয়েছিলেন। তো এইরকম বহু নারী, মানে যারা হয়তো পর্দার আড়ালে রয়েছেন, আমরা তাদের সামনে নিয়ে আসতে পারিনি। আমরা চেষ্টা করব অভিজিতের সাহায্য নিয়েই অবশ্যই, যে তাদের যদি আমরা একটা শ্রদ্ধার্ঘ্য দিতে পারি। এর সঙ্গে যেরকম ধরুন, আমরা জানি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, কিন্তু আমরা কিট্টুরের রানী চিন্নাম্মার নাম সবাই জানি না। তিনি কিন্তু প্রথম ইন্ডিয়ান লেডি রেবেল, 1824। আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ছিলেন আর একটু পরে, কিন্তু চিন্নাম্মার কথাও আমরা তুলে ধরবো। এরকম এছাড়া আমি আরো কয়েকজনের নাম আপনাদের বলতে পারি, যেরকম ধরুন ননিবালা দেবী। আমি জাস্ট নামগুলো বলছি, আপনারা গেলে দেখতে পাবেন। কল্পনা দত্তকে আমরা অনেকেই চিনি, মাস্টারদার সঙ্গে তিনি ছিলেন। বীণা দাস, আচ্ছা, মীরা দত্তগুপ্ত, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, যারা আমাদের স্টিভেন্সকে মেরেছিলেন, মায়া ঘোষ, ইন্দুসুধা ঘোষ। এরকম অনেক মহিলা আছেন যারা এই 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় আমাদের দেশকে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছিলেন। আমরা তাদের শ্রদ্ধার্ঘ্য জানাবো। আমাদের কাছে, আমি আবার বলছি, আমাদের কাছে তারাই দুর্গা। তারা যদি সেই সময় অস্ত্র হাতে না ধরতেন বা ইংরেজদের বিরুদ্ধে এইভাবে ঝাঁপিয়ে না পড়তেন লড়াইয়ে, আমরা হয়তো স্বাধীন হতাম না। ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে, 200 বছর ইংরেজ আমাদের ওপর রাজত্ব করে গেছে, কিন্তু সেই রাজত্ব করার থেকে আমরা হয়তো মানে জন্মেছি স্বাধীন ভারতবর্ষে, কিন্তু সেই ভারতবর্ষকে স্বাধীন করতে যাদের অমূল্য অবদান, যারা প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে, আমরা তাদের স্মরণ করি। আমাদের কাছে তারাই দুর্গা। এবং তারা যদি ঠিক সময়ে ত্রিশূল না ধরতেন, তাহলে কিন্তু এই ব্রিটিশ উপনিবেশ শক্তিকে সরানো খুব মুশকিল ছিল। আমি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করতে চাই। আমি আবার প্রিয়দর্শনীর কাছে মাইক দিয়ে দেবো শেষ করার জন্য। হ্যাঁ, কোয়েশ্চেনটা তুই। আচ্ছা, আমরা আমাদের দিক থেকে যা বক্তব্য, টিম নিয়ে যা ডিসকাশন, এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল। মনে রাখতে হবে, হাতিবাগান নবীন পল্লী আমাদের কাছে বিশাল বিস্তীর্ণ মাঠ বা পুজো করবার নির্দিষ্ট জায়গা নেই। আমরা উত্তর কলকাতার একটা নিতান্ত ছোট ক্লাব হয়তো তার মানে কি বলবো, সংকীর্ণতা হতে পারে জায়গার কিংবা বাজেটের, কিন্তু আমরা বিগত কিছু বছরে এমন এক একটি থিম আমাদের এই উত্তর কলকাতার অলিতে গলিতে তুলে ধরতে পেরেছি, যার দরুন আমরা কিছু অসামান্য পুরস্কারে আমরা ভূষিত হয়েছি এবং আমরা গর্বিত যে আমরা এই কাজটা তুলে ধরতে পেরেছি সব রকম প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। তাই আপনাদের প্রত্যেককে আমি আবেদন করছি করজোরে যে আসবেন, শুধু দুর্গা মাকে আরাধনা না, যারা মানুষ রূপে যারা দুর্গা, যারা আজ পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সমাজকে রক্ষা করবার চেষ্টা করছে, আমাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের প্রতি এটা আমাদের প্রণাম প্রণতি। দেখতে নিশ্চয়ই আসবেন এবং যতটা পারবেন একদম সর্বসাধারণের কাছে আপনাদের মাধ্যমে আমরা যাতে এই বার্তা ছড়িয়ে দিতে পারি। We now open the house for some questions from our dear friends from the media.
আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা এখানে আছি, আমি আছি, রাজু আছে, প্রিয়দর্শিনী আছে, আমরা সবাই উত্তর দিয়ে দেবো। এনি কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নমস্কার। দেখো, ডেফিনেটলি আবোল তাবোল এবং গত বছরে যে থিয়েটার করা একটা মাইলস্টোন পুজো নবীনপল্লী করেছে। তো শুরুতেই যখন নবীনপল্লী আমাকে যখন ফোনটা করে যে তোমাকে নিয়ে আমরা কাজ করতে চাই বা তোমাকে নিয়ে ভাবছি, তো আমার মাথাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কী হয়ে গেছে ওটা আমি ভাবিনি, আর ওটা আমার ভাবার কাজও নয়। আমি আমার কাজটাই করব, কারণ প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা প্র্যাকটিস থাকে, জার্নি থাকে। আমার প্রিভিয়াস ইয়ারগুলোতে যে শিল্পীরা কাজ করে গেছেন তারা আমার সিনিয়র, তাদের একটা নিজস্ব প্র্যাকটিস আছে, তারা তাদের প্র্যাকটিসের জায়গা থেকে তুলে ধরেছে, আমি আমার প্র্যাকটিসের জায়গা থেকে তুলে ধরবো। তো আমি ওই চাপটা আমি নিচ্ছি না যে আগে কি হয়ে গেছে না হয়েছে, তাহলে আমি কাজটাই করতে পারতাম। আমি আমার মতন করে যেটা আমার 100% দেওয়ার বা আমার একটা নিজস্ব জার্নি আছে, আমিও এতগুলো বছর তো দুর্গাপুজো করছি, প্রিভিয়াস ইয়ারগুলোতে অন্যান্য ক্লাবে আমিও কাজ পুজো দিয়েছি, আশা করি মানুষের সেই পুজোগুলো ভালো লেগেছে। তো সেই জায়গা থেকে নবীনপল্লীর কাছে যেমন এক্সপেকটেশন আছে, গোটা কলকাতা যারা ধারাবাহিকভাবে দুর্গাপুজো দেখে তাদের অভিজিৎ ঘটকের কাছে একটা এক্সপেকটেশন আছে। তো অভিজিৎ ঘটক যে চর্চা, যে প্র্যাকটিস, যা তার যে শিক্ষা, সেটাই নবীনপল্লীতে এসে দেবে। আগের ইয়ারে কি হয়েছে ওটা ভাবাটা আমার কাজ না, ওটা নবীনপল্লী হয়তো ভাবছে যে আগের বারে আমরা এই করেছি, অভিজিৎ কী করবে। তো আমি জানি আমারটা আমি কী করব, তো সেই জায়গা থেকে আমি ওটা মাথা থেকে ঝেড়ে নিয়েই আমি আমার কাজটা করতে নেমেছি। ধন্যবাদ। এবার আমি 1 মিনিট, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে নিই তারপর। হ্যাঁ, আমাদের যেটা প্রথম মাথায় ছিল এই বছর যখন আমরা অভিজিতের সাথে কথা বলি তার আগে, যে কোনো অবস্থাতেই যেন যখন আমরা নবীনপল্লীতে ঢুকবো কোনো অবস্থাতেই যেন আবোল তাবোল পাড়া মনে না হয়। অতএব আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবাইকে, আমরা পাড়াটাকে এবার 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। মানে কোনো সময় আপনারা যদি আমাদের পাড়ায় ঢোকেন পুজোর সময়, শুরুয়ের কোশ্চেনটা খুব সুন্দর, আপনাদের কিন্তু কখনোই মনে হবে না এটা আবোল তাবোল পাড়া। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আমরা একটা পিরিয়ড নিয়ে কাজ করছি, মানুষকে এখানে ধীরে সুস্থে দেখতে দেওয়াটা ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। আমরা ওটা মাথায় রেখেছি এবং আমরা চেষ্টা করছি প্যান্ডেলের মধ্যে মানে আনইন্টারাপ্টেড লোক যেতে পারবে, কোথাও তাদের দড়ি ফেলে বাধা দেওয়া হবে না। হয়তো গতিটা একটু স্লথ হবে, কিন্তু তারা পুরো প্যান্ডেলটা দেখতে পারবে দেখতে দেখতে। কারণ আমাদের যখন সে প্যান্ডেলে প্রবেশ করবে বা আমাদের যে ঠিক পাড়ার মুখটা যেখান থেকে আমরা প্যান্ডেলটাই ঢুকি, আবোল তাবোল বা থিয়েটার পাড়াটা মনেই হবে না। ঠিক মনে হবে আমরা যেন একটা 1947 সালের আগে একটা পিরিয়ড, মানে একটা পিরিয়ডের মধ্যে আমরা জার্নি করছি। একটা কথা বলি। হ্যাঁ, খুব মজার বিষয়, আমরা যখন কোনো আর্টিস্টরা কোনো স্পেসে ঢুকি কাজ করার জন্য, আমরা ওই স্পেসটাকে নিয়ে অনেক কিছু ভাবি যে কী করবো, কী করলে ভালো হয়। নবীনপল্লীর ক্ষেত্রে উল্টোটা হয়েছে, আমি কি করবো না সেটা আগে ভেবেছি। এটা মানে আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমি এখানে কী করবো না সেটা ভেবে তারপর কাজটা শুরু হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার বলুন। দেখুন, আমি আপনাকে এক্ষুনি, আমার ডায়েরিতে লেখা আছে, আমি আপনাকে এক্ষুনি 50টা নাম বলে দিতে পারি। মানে আমি জাস্ট বলছি, কিন্তু আমরা চেষ্টা করব, মানে ধরুন আমি আপনাকে বলছি, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। এই যে ভগিনী সেনা বললাম, ভগিনী সেনার 8000 মেম্বার ছিল এবং ভগিনী সেনার যিনি লিডার ছিলেন সুবোধবালা কুইতি, উনি 10,000 ওয়েপন দিয়েছিলেন তাদের কাছে
এবং তাদের বলা ছিল যে মানে এটা অনেক স্টোরি আছে, মানে যেরকম ধরুন এই দিঘি মাসুরিয়া, চক গাজীপুর এইসব গ্রামে ঢুকে মানে মানে ধর্ষণ করা হয়েছিল বহু নারী। এরকম প্রচুর নারী আছে যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। আমরা যতটা পারবো তাদের নাম আমরা নিশ্চয়ই রাখবো। আমরা ইতিহাসবিদের সাহায্য তো নিয়েইছি, তার সঙ্গে আমরা আপনি দেখেন নিমতৌড়ি বলে একটি জায়গা আছে, হ্যাঁ না আমরা এশিয়াটিক সোসাইটিতে যাইনি, আমাদের দু একজন ইতিহাসের অধ্যাপকের সাহায্য নিয়েছি এবং নিমতৌড়িতে আমরা যখন এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করলাম আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকার, তখন নিমতৌড়িতে একটা নিমতৌড়ি স্মৃতিসৌধ আছে, সেখানে আমরা ভিজিট করেছিলাম এবং আমি দেখিয়েছিলাম এই বইটা কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি। এই বিপ্লবী বইটা কিন্তু তখন ছাপা হতো, আমরা এগুলো পেয়েছি, এইখান থেকেই আমরা মানে ওদের মুখপত্র ছিল এটা। তো সেইখান থেকে কিছু যতগুলো মানে ইতিহাস তো এখান থেকে যতটা আপনি সত্য জিনিসটা দেখাতে পারবেন ততই ঠিক। সেই জন্য আমরা সমস্ত বইয়ের সাহায্য নিচ্ছি এবং সেখান থেকে আশা করছি আমরা মানুষকে একটা পিরিয়ডের মধ্যে নিয়ে যেতে পারবো এবং মানুষ জানতে পারবে যে দেশের এই সকল মহিলারা তারা দেশের জন্য কিরকম করেছে। হ্যাঁ না আমরা শুধু 1942 থেকে 44 যে 2 বছর কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল সেইটাই আমরা ধরছি। না ওটা এখন থাক একটু মানে না কতজনকে তো দেখানো যাবে। একটা কথা বলি, এটা তো শিল্প, এটা তো আমি গল্প লিখছি না যে গল্প করে আপনাকে বলে দিতে পারবো। এটা হচ্ছে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, আপনাকে সামনে দাঁড়িয়ে ওটাকে দেখতে হবে, উপলব্ধি করতে হবে এবং তার মধ্যে কী কী মাধ্যম ইউজ করছি, কী কী মিডিয়াম ইউজ করছি সেটা এখন একটা ইন প্রসেসের মধ্যে আছে। তো সেটা মাটি দিয়ে করছি নাকি বালি দিয়ে করছি সেটা তো এইভাবে বলা সম্ভব নয়, কারণ আমাদের কাজটা হয়, কাজটা করতে 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 একটা জিনিস ডেভেলপ করে, তারপর একটা জায়গায় গিয়ে একটা লেয়ার দিয়ে শুরু হয়, আরেকটা লেয়ারে গিয়ে শেষ হয়। তো এইটা এইভাবে এগুলো বলা যায় না, মানে আপনাদের আসতে হবে, কাজটা দেখতে হবে, উপলব্ধি করতে হবে। আসুন আসুন। দেখুন আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের মাস আর্টের জন্য একটা অলরেডি আমাদের আপনারা জানেন 18 থেকে 22 এটা একটা মাস আর্টের জন্য ভিজিটারদের জন্য আমরা খুলে দেবো। আর নর্মাল আমাদের ওপেনিংটা হবে তৃতীয়া থেকে আমরা দর্শক সাধারণের জন্য প্যান্ডেলটা খুলে দেবো তৃতীয়া থেকে, কারেক্ট। হ্যাঁ সরি নামগুলো তো মণ্ডপেই থাকবে, আপনি মণ্ডপে পেয়ে যাবেন নাম এবং সঙ্গে ছবি। এই যে যাদের কথাগুলো আমরা এখানে বললাম যে নারীদেরকে আমরা তুলে আনছি, তাদের প্রত্যেকের ছবি সহ নাম টোটাল ডকুমেন্টেশন থাকছে ওখানে। এবং কনকলতা বড়ুয়া থেকে উষা মেহতা, তার পারপাসটা কি, উষা মেহতা শুধু নামটা দিয়ে দিলেই তো হলো না, উষা মেহতার কন্ট্রিবিউশনটা কী ছিল সেইটাও ওখানে আপনারা উপলব্ধি দেখতে পাবেন। তবে তো গিয়ে জিনিসটা মানে একটা গল্প আর একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দুটোকে যে মানুষ কানেক্ট করতে হবে। তো মানে আমি একটা ভিজুয়াল একটা জিনিসটা তৈরি করছি, এটা যদি একটা বই লেখা একরকম, বইতে লিখে দিলাম, ছবি দিলাম, মানুষ পড়ে বুঝে নিল, কিন্তু একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষকে ইন্টারাকশন করানোর চেষ্টা করছি। তো সেইখানে ছবি, তার ইনফরমেশন, সেই মানুষটা অ্যাকচুয়ালি তার অবদানটা কী ছিল সেগুলো টোটাল স্পেসটার মধ্যে আমরা ক্রিয়েট করবো। আসলে ব্যাপারটা কি জানি তো, আমরা যখন গেছিলাম ওখানে মানে অনেক মহিলাই আছে তার ছবি নেই। মানে যেরকম ধরুন কনকলতা বড়ুয়ার কিন্তু কোনো ছবি নেই, কিন্তু উনি 17 বছর বয়সে শহীদ হয়েছেন, ছবি আপনি পাবেন না। এরকম অনেক আছে যাদের আমরা পেরেছি, যেরকম ধরুন কুমুদিনী ডাকুয়া, জ্যোৎস্না ঘাস, এদের আমরা ফটো পেয়েছি, কিন্তু অনেক আছেন যাদের নাম আছে ফটো নেই। আমরা অনেক খুঁজেছি কিন্তু ফটো পাওয়া যাচ্ছে, তাদেরটা অন্যভাবে ভাবতে হবে। কনকলতা বড়ুয়ার স্কাল্পচার পেয়েছি আমরা, হ্যাঁ মানে ফটো অ্যাজ সাচ সেরকম কিছু নেই, এইটা। হ্যাঁ চেষ্টা তো করছি, দেখা যাক। না সেরকম হবে না আশা করি। আর এই আমাদের এই যে 1942কে কেন্দ্র করে চিত্রপ্রসাদ থেকে শুরু করে আমাদের বিভিন্ন শিল্পীরা এবং জয়নুল আবেদিন বিভিন্ন শিল্পীরা সেই সময় প্রচুর প্রচারমূলক ছবি এঁকে গেছেন, যাতে ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করা যায়। তাদেরও আমাদের এই কাজটার মধ্যে তাদেরও কিছু কিছু স্পেসে তাদের কাজকর্ম থাকছে। হ্যাঁ, এবং আমরা ওই ডান্ডি অভিযানের একটা স্কাল্পচার দেখতে পারি, এবং কনকলতা বড়ুয়ার কিন্তু ছবি না পেলেও আমরা স্কাল্পচার পেয়েছি, সেই স্কাল্পচারটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করছি সেখানে। আর যেটা আর একটা জিনিসও বলছিলাম, যেরকম ধরুন আমি বাংলার কথা বললাম, বাংলার বাইরে যেরকম উষা মেহতা কংগ্রেস রেডিওটা উনি ক্রিয়েট করেছিল
এবং আমাদের যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়, মানে যখন গান্ধীজি বা বল্লভভাই প্যাটেল সবাই অ্যারেস্ট হয়ে যান, তখন কিন্তু উনি নিজে চালাতেন রেডিও। উনি ছিলেন, বিট্টল ভাই জাভেরি ছিলেন, এরা মিলে কিন্তু মানে মানে আমাদের শিকাগো রেডিওর থেকে সব ইকুইপমেন্ট নিয়ে উনি কিন্তু চালাতেন। এই বেশি দিন চালাতে পারেননি, 3 মাস চালিয়েছেন, তারপর উনিও অ্যারেস্ট হয়ে গেছেন। কিন্তু ধরতে গেলে উনিই প্রথম রেডিও জকি আমাদের কাছে। তো তার ইতিহাসটাও থাকবে। সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা যখন একটা টিজার তুলেছিলাম, আর রেডিও স্টোরি ছিল, আর রেডিও স্টোরি কিন্তু আর স্টোরি অফ উষামের। আজকে আমরা আমাদের অ্যাকচুয়াল যেটা থিম, আমাদের দেশ আমাদের দুর্গা, সেটা বাংলা। তার আগে কিন্তু আমাদের 2-1টা টিজার উঠেছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের যেটা আপনারা দেখছেন, দিস ইজ দি অ্যাকচুয়াল থিম, বিষয় ভাবনা এটা। ঠিক আছে, আর কারো? আর কেউ? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।